সিজদা চোখে পানি মুছে সাইফানের জন্য পরোটা ডিম ভাজি ফলের জুস করে রুমে নিয়ে আসে, কিন্তু সাইফানকে রুমে পায় না। সিজদা সাইফানের খোঁজে রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতে কর্কশ শব্দে সাইফানের ফোন বেজে উঠল। সিজদা ব্যাপারটা আমলে নেয় না, কিন্তু বরাবরই কল আসছে দেখে সিজদা ভাবে হয়তো মালিহা মঞ্জিল থেকে কল করা হয়েছে। সিজদা এগিয়ে এসে কল রিসিভ করতে বুক ধুক করে উঠে তার। কেউ তার হাত থেকে সো মেরে ফোন কেড়ে নেয়, যার দরুন ভয় পেয়ে যায় সিজদা। সিজদা তড়িৎ গতিতে পিছনে ফিরে দেখে তার হাত থেকে ফোন ছিনিয়ে নেওয়া ব্যক্তিটা আর কেউ না, তার বিয়ে করা বর সাইফান। সিজদা বিস্ময় নয়নে সাইফানকে পর্যবেক্ষণ করতে লাগলো। সে সাইফানকে সন্দেহ করতে চায় না, কিন্তু সাইফানের কর্মকাণ্ড সিজদা মনে সন্দেহর দানা বাঁধে। সাইফান কথা বলা শেষ করে রুমে প্রবেশ করতে সিজদা তেজি কণ্ঠে বলল, কে ফোন করেছিল, যার জন্য আপনি আমার হাত থেকে ফোন কেড়ে নিলেন? আমাকে কথা বলতে দিলেন না? আমি কথা বললে আপনার খুব বেশি সমস্যা হয়ে যেত বুঝি? তুমি কি আমাকে সন্দেহ করছে? তোমার কি মনে হয় আমার ওয়াইফ বা গার্লফ্রেন্ড ফোন করেছিল? এ বাবা, আপনি এত রেগে যাচ্ছেন কেন? আমি শুধু জিজ্ঞেস করলাম কে ফোন করেছে। আপনি আমার স্বামী, আপনার সব কিছুর ওপর অধিকার আমার আছে। যদিও আমি আপনার ফোন ধরতে চাইনি, কিন্তু বারবার কল আসলো দেখে রিসিভ করেছিলাম। আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনোই আপনার কোনো জিনিসে হাত দিব না। সাইফান বুঝতে বাকি রইল না যে সিজদার মনে ধীরে ধীরে সন্দেহ দ্বারা বাড়তে শুরু করেছে। সাইফান পিছনে থেকে সিজদাকে জড়িয়ে ধরে বলল, আমি বেশ বুঝতে পারছি আমার বউয়ের অভিমান হয়েছে, কিন্তু আমার কিছু করার ছিল না। আমার খুবই ক্লোজ ফ্রেন্ড রবিন কল করেছিল। প্রথমত রবিন জানে না আমি বিয়ে করেছি। তুমি কথা বললে রবিন আমার বিয়ের ব্যাপারে জেনে যেত। ওকে না বলে বিয়ে করেছি জানলে রবিন খুব কষ্ট পেত। দ্বিতীয়ত আমি চাইনি আমার বইয়ের এমন মিষ্টি কণ্ঠ অন্য কোনো পুরুষ কর্ণগৃহে প্রবেশ করুক। আমি একাই আমার বইয়ের মিষ্টি কণ্ঠ শুনব। অন্য কোনো পুরুষ আমার বইয়ের মিষ্টি কণ্ঠ শুনে যদি তার প্রেমে পড়ে যায়, সেটা তো আমি হতে দিতে পারি না, তাই না? সাইফান এমন মিষ্টি আলিঙ্গন, মধুর মিশ্রিত কথা শুনে সিজদার সমস্ত রাগ অভিমান যেন মুছে যায়। সিজদাও পিছন করে সাইফানকে জড়িয়ে ধরে। যমুনা মির্জা অপারেশনে সাকসেসফুল হয়েছে। ব্লাডের জন্য কোনো দৌড়াদৌড়ি করতে হয়নি। আরাফাত, আবদুল্লাহ, সাকিব নামে 3 জন ছেলে স্বেচ্ছায় 3 ব্যাগ ব্লাড ডোনেট করেছে। তাদের যখন ব্লাড দেওয়ার কথা বলে তখন সাজ্জিস একটু অবাক হয়েছিল, কিন্তু পরে ছেলেগুলো জানায় তাদের মা বাবা কেউ নেই। ছোটবেলা থেকে তারা এতিমখানায় বড় হয়েছে। যমুনা মির্জাকে তারা ছোট থেকে মা ডেকে এসেছে। আজ থেকে কয়েক বছর আগে যমুনা মির্জাকে তারা রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে হসপিটালে অ্যাডমিট করেছিল, কিন্তু জ্ঞান ফেরার পর তার পূর্বের কোনো কথা মনে ছিল না, এমনকি তার নিজের নামটা পর্যন্ত মনে ছিল না। ছোট ছোট বাচ্চাগুলো কী করে বুঝতে না পেরে যমুনা মির্জাকে এতিমখানায় নিয়ে যায়। যমুনা মির্জাকে এতিমখানায় রান্নাবান্নার কাজে নিযুক্ত করা হয়। এতিমখানায় সব বাচ্চারাই যমুনা মির্জাকে মা বলে সম্বোধন করেন। তিনি ও নতুন পরিচয়, নতুন পরিবেশে খাপ খাইয়ে নেন। এভাবেই কেটে যায় কয়েক বছর। এতিমখানায় ছোট ছোট বাচ্চাগুলো বড় হয়ে যায়। যমুনা মির্জাও বয়স বাড়ে, সেও সাথে বাড়ে শরীরের অসুখ। স্থানীয় ডাক্তার তাকে শহরে চিকিৎসার জন্য পরামর্শ দেন। আরাফাত, আবদুল্লাহ, সাকিব তারা 3 জন যমুনা মির্জাকে নিয়ে শহরে আসেন। তারা গাড়ি থেকে নেমে যমুনা মির্জাকে একটা জায়গায় দাঁড় করিয়ে ডক্টরের চেম্বার কোথায় জানার জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে, কিন্তু ফিরে এসে যমুনা মির্জাকে পায় না। তিনি হাঁটতে হাঁটতে রাস্তার মাঝখানে চলে আসেন। এই শহরে সব কিছু যেন পরিচিত মনে হয় তার। পুরনো কিছু আবছা স্মৃতি মস্তিষ্ক কড়া নাড়ে, চোখে মুখে অন্ধকার হয়ে আসে তার। মাথা চক্কর দিয়ে ওঠে, তখনই একটা ট্রাক এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তিনি মুখ থুবড়ে রাস্তায় পড়ে যান। ভাগ্যক্রমে সাজ্জিস সেই রাস্তা দিয়ে আসছিল।
যার দরুন এতগুলো বছর পর মায়ের দেখা পেয়েছে। ৪৮ ঘন্টার পর যমুনা মির্জার জ্ঞান ফিরেছে। তার ফিরে আসার সংবাদে হালিমা বেগম, ফারুক মির্জাও ছুটে এসেছে। চোখ মুখে খুশির ছাপ লেগে রয়েছে, কিন্তু তার স্ত্রী মুখোমুখি হওয়ার সাহস নেই তার। যমুনা মির্জা চোখ খুলতেই তার সামনে সাজিশকে দেখে পায়। এতগুলো বছর পরে নিজের নারী ছেঁড়া ধনকে চিনতে অসুবিধা হয় না যমুনা মির্জার। তিনি বাবু বলে সাজিশকে জড়িয়ে ধরে চোখে মুখে অজস্র চুমোতে ভরিয়ে দেন। সাজিশও মায়ের আদর ভালোবাসা পেয়ে হাউমাউ করে কান্না করে দেয়। এই কান্না যে দুঃখের কান্না নয়, এই কান্না সুখে কান্না, প্রিয়জনকে ফিরে পাওয়ার কান্না। দেখতে দেখতে গত হয় কয়েকটা দিন। যমুনা মির্জাকে হালিমা মঞ্জিলে নিয়ে আসা হয়েছে, কিন্তু তার কন্ডিশন ভালো নয়। দুটো কিডনি বিকল হয়ে পড়েছে তার। সাজিদ তার সবটুকু দিয়ে চেষ্টা করেছে যমুনা মির্জাকে সুস্থ করে তোলার, তাকে একটু সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার। যমুনা মির্জা ভিতরে কষ্ট চেপে রেখে সাজিশের সামনে নিজেকে সুস্থ স্বাভাবিক রাখার চেষ্টা করছে। অসুস্থ শরীর নিয়ে সাজিশের জন্য তার পছন্দের রান্না করছে, সাজিশকে খাইয়ে দিচ্ছে। ছোটবেলা থেকে সাজিশের মাথা হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে। মায়ের মতো আদর ভালোবাসা পেয়ে সাজিশের কানাডা যাওয়ার কথা মাথা থেকে বেরিয়েই যায়। এর মধ্যে সিজদা সাইফান তার মামা বাড়ি থেকে হালিমা মঞ্জিলে ফিরে আসে। সিজদাকে দেখে সাজিশের একটু খারাপ লাগলো। মায়ের ভালোবাসার কাছে সেই কষ্ট চাপা পড়ে যায়, কিন্তু মায়ের ভালোবাসা বেশি দিন ভোগ করতে পারে না সিজদা। তার জীবনে আবারও অন্ধকার অনলে তলিয়ে যায়। রাতভর বৃষ্টি হয়, দরুন ছাদ স্যাঁতসেঁতে পিছলে হয়ে উঠেছে। যমুনা মির্জা রুমে থাকতে থাকতে বোর হয়ে গিয়েছে। সাজিশ পই পই করে দিয়েছে সে যেন অসুস্থ শরীর নিয়ে কোথাও বের না হয়, কিন্তু যমুনা মির্জা সাত জাগে ছাদে গিয়ে প্রকৃতির তাজা শ্বাস প্রাণ ভরে নিবে। যমুনা মির্জা গুটি গুটি পায়ে ছাদে পা বাড়ায়। অদ্ভুত এক ধরনের প্রশান্তিতে ছেয়ে যায় শরীর মন। এই ছাদে কত শত স্মৃতি জড়িয়ে রয়েছে তার। তিনি হাত দিয়ে ছাদে থাকা সব গাছ ছুঁয়ে দেন। বড্ড ভালো লাগছে তার, নিজেকে বেশ কিশোরী বধূ মনে হচ্ছে। কিন্তু হুট করেই তার পিছলে যায়। তিনি তাল সামলাতে না পেরে ঠাস করে নিচে পড়ে যায়, যার দরুন মাথা ফেটে রক্ত গল গল করে তাজা রক্ত বেরিয়ে আসে। সাজিশ তার মায়ের জন্য খাবার নিয়ে এসেছে। যমুনা মির্জাকে নিজের রুমে না পেয়ে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও যমুনা মির্জা দেখা মেলে না। সাজিশের যেন নিজেকে পাগল পাগল মনে হয়, বুকে চিনচিন ব্যথা সৃষ্টি হয়। যমুনা মির্জাকে কোথাও যেতে পারে ভাবতে থাকে। হুট করেই তার মাথায় ছাদের কথাটা স্মরণ হয়। সাজিশ আর এক মুহূর্তে বিলম্ব না করে ছাদে দৌড়ে আসে। যমুনা মির্জা এই অবস্থা দেখে তার হাত থেকে খাবারের প্লেটটা নিচে পড়ে যায়। সাজিশের ফ্লাইটের সময় ঘনিয়ে এসেছে। তিনি ওর মাকে কিছুদিনের জন্য কাছে পেয়ে সাজিশ ভেবেছিল সে কানাডায় যাবে না, বাকি জীবনটা সে তার মায়ের আদর ভালোবাসায় কাটিয়ে দিবে, কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। মাকে পেয়েও হারিয়ে ফেলেছেন সাজিশ। আর কখনোই যমুনা মির্জা তার কাছে ফিরে আসবে না। সেই দিন যমুনা মির্জাকে না পেয়ে সাজিশ ছাদে চলে এসে দেখেন যমুনা মির্জা রক্তাক্ত অবস্থায় ছাদে পড়ে রয়েছে, মাথা ফেটে অনবরত রক্ত ঝরছে। সাজিশ এগিয়ে গিয়ে যমুনা মির্জার পালস চেক করে দেখল তার পালস চলছে না। শরীর একদম বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে। সাজিশ আর বুঝতে বাকি রইল না সে যে আবারও মায়ের আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে গেল। মায়ের মৃত্যুতে প্রচণ্ড ভেঙে পড়ে সাজিশ। পেয়েও হারিয়ে ফেলার যন্ত্রণা কুড়ে কুড়ে খায় সাজিশকে। একে তো মাকে হারানোর বেদনা, এরপর আবারও সিজদাকে সারফানের সাথে দেখা যেন মরার উপরে খাড়ার ঘা হয়ে দাঁড়ায় সাজিশের কাছে। আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হলে সাজিশ স্বাভাবিক হতে পারে না। চোখের সামনে রোজ রোজ সিজদাকে দেখা কঠিন হয়ে পড়ছে তার। সিজদা মায়া কাটাতে শেষ পর্যন্ত দেশ ছাড়ার সিদ্ধান্ত নেয় সে। সবাই হাজার বলে কয়ে সাজিশের দেশ ত্যাগ আটকাতে পারেনি। হালিমা বেগম নিজের হাতে সাজিশের পছন্দের সব রান্না করেছে। ডিনার টাইমে মির্জা পরিবারের সদস্যরা এক জায়গায় হয়েছে। রাহিমকেও ইনভাইট করা হয়েছে। সে প্রথমে আসতে না চাইলেও
পরে সাজ্জিসের জোরাজুরিতে আসতে বাধ্য হয়েছে। হালিমা বেগম সাজ্জিসের প্লেটে এটা ওটা তুলে দিচ্ছে। সাজ্জিস ও তৃপ্তি সহকারে খাচ্ছে। খাওয়ার এক পর্যায়ে সাজ্জিস বলল, যেহেতু সবাই এখানে উপস্থিত আছে, তাই আমি সবার উদ্দেশ্যে কিছু বলতে চাই। তোমরা হয়তো জানো না, সামিরা আর রামিন একে অপরকে ভালোবাসে। রামিন বেশ কয়েক বছর ধরে আমার সাথে কাজ করছে। আমি রামিনকে যতটুকু চিনি, রামিন খুব ভালো ছেলে। এ যুগে রামিনের মতো একটা ভালো ছেলে পাওয়া দুষ্কর। যেহেতু রামিন সামিরা দুজন দুজনকে ভালোবাসে, তাই আমার মনে হয়নি তাদের সম্পর্কটা সবার মেনে নেওয়া উচিত। সাজ্জিসের কথা শেষ না হতে শান্তা মির্জা তেতে উঠে বলল, ইম্পসিবল। এমন একটা ভিখারি ছেলের সাথে আমি কিছুতে আমার মেয়ের বিয়ে দিব না। ওই ছেলে কি আছে? না আছে টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, আর না আছে কোনো দালান কোঠা। আমার মেয়ের জন্য কত বড় বড় ঘর থেকে বিয়ের সম্বন্ধ আসছে, কত বড়লোক বাপের ছেলেরা আমার মেয়ের জন্য পাগল। আর আমি কি না একটা রাস্তার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব? এটা তুমি ভাবলে কি করে? শুধু টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স থাকলে সুখী হওয়া যায় না আম্মি। ভালোবাসা থাকলে কুঁড়ে ঘরে সুখ থাকে। সংসার করা এত সহজ নয়। প্রেমের জীবন আবেগ দিয়ে চললেও বিয়ের পরবর্তী বিয়ের জীবন বিবেক দিয়ে চালাতে হয়। সংসারে যখন অভাব অনটন দেখা দিবে, তখন কোনো আবেগই কাজ করবে না। টাকা না থাকলে ভালোবাসা এমনিতে জানালা দিয়ে পালিয়ে যায়। আমি চাই না আমার মেয়ের সাথে এমন কিছু হোক। বাবা, তোমার কি মতামত? তুমি কি চাও না তোমার মেয়ে সুখে শান্তিতে থাকুক? এক্ষেত্রে আমি তোর মায়ের সাপোর্ট করব। তুই যেটা বলছিস সেটা কখনোই সম্ভব নয়। আমি সামিরার জন্য অনেক ভালো পাত্র নিয়ে আসব। খুব সুখে শান্তিতে থাকবে আমার মেয়ে। এতক্ষণে সবটা শুনছিল সামিরা। রামিন নিজে করে পাওয়া সেই আশাটুকু ছিল, সেটাও এই মুহূর্তে শেষ হয়ে গেল। ফারুক মির্জার কথা শুনে সামিরা গলা দিয়ে ভাত নামে না। সামিরা কাঁদতে কাঁদতে খাবার ছেড়ে এক দূরে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দেয়। ডিনার শেষ করে সবাই যার যার মতো শুয়ে পড়ে। সাজ্জিস যখন বুঝতে পারে সবাই ঘুমিয়ে পড়েছে, তখন বাড়ির সমস্ত সিসিটিভির ক্যামেরা অফ করে দিয়ে চুপি চুপি সামিরার রুমে দরজায় এসে টোকা দেয়। সামিরা তখনও বিছানার ওপর বসে চোখে পানি ফেলছে। দরজা খোলার ইচ্ছে নেই তার। সে দরজা না খুলে কান্না করতে থাকে। সামিরা দরজা খুলছে না দেখে সাজ্জিস সামিরাকে মেসেজ দেয়, বোন দরজা খোল। সাজ্জিসের মেসেজ পেয়ে সামিরা চোখে পানি মুছে তড়ি গতিতে বিছানা ছেড়ে দরজা খুলে সাজ্জিসকে দেখে মাত্র জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, ভালোবাসা কেন এত অসহায় ভাইয়া? বিশ্বাস করো ভাইয়া, আমার টাকা পয়সা ধন দৌলত কিছু চাই না, শুধু আমি রামিনকে চাই। রামিনকে ছাড়া আমি বাঁচতে পারবো না ভাইয়া। সাজ্জিস সামিরার মাথা হাত বুলিয়ে দিয়ে বলল, তোর ভাইয়া এখনো বেঁচে আছে। সামিরা, ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা কতটা কঠিন আমি বুঝতে পারছি। সে কষ্ট আমি পাচ্ছি, সেই কষ্ট তোকে আমি পেতে দেব না বোন। তুই 5 মিনিটের মধ্যে তোর ব্যাগপত্র গুছিয়ে নে। কেন ভাইয়া? নিচে রামিন তোর জন্য অপেক্ষা করছে। কিন্তু ভাইয়া? কোনো কিন্তু না। এছাড়া রামিন আর তোর এক হওয়া আর কোনো উপায় ছিল না। এখন ডিসিশন তোর, তুই কি করবি ভেবে দেখ। সামিরা কোনো কথা না বলে চুপচাপ তার জামা কাপড় গুছিয়ে নেয়। সাজ্জিস সামিরাকে নিয়ে নিচে এসে দেখে রামিন বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সাজ্জিস সামিরাকে বাইকে বসিয়ে দিয়ে বলল, কোনো টেনশন করিস না বোন, কাল যেহেতু আমার ফ্লাইট, সবাই আমার দিকেই ফোকাস দিবে। তখন এখনই সুযোগ। এই সুযোগে তুই তোর ভালোবাসার মানুষের হাত ধরে অনেক দূরে চলে যা। তোরা সুখে থাক, ভালো থাক। আর রামিন, তোমার উপর ভরসা করে আমি বাড়ির সবার বিরুদ্ধে গিয়ে স্বামীকে তোমার হাতে তুলে দিলাম। আমার বোন চোখ থেকে যদি এক ফোঁটাও পানি পড়ে, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। তোমার অ্যাকাউন্টে আমি কিছু টাকা পাঠিয়েছি। আপাতত কিছুদিন শহর ছেড়ে অনেক দূর যাও, চিন্তার কোনো কারণ নেই। তোমার চাকরির ব্যবস্থা করে দিব আমি। আমার বড় ভাই ছিল না, বিধাতা বড় ভাই স্বরূপ আপনাকে আমার কাছে পাঠিয়েছিলেন। আপনি এ পর্যন্ত আমার জন্য, আমার পরিবারের জন্য যা যা করেছেন, সেটা নিজের লোকে করে না। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো স্যার। আজকে আপনি আমার জন্য করলেন, আমার
গায়ের চামড়া দিয়ে যদি আপনার জন্য জুতা তৈরি করে দিই তবুও সেটা কম হয়ে যাবে। জুতার কোনো প্রয়োজন নেই। আমি আমার অনেক প্রিয় একটা জিনিস তোমার হাতে তুলে দিচ্ছি। তার অযত্ন যেন না হয়। তোমার কাছে কিছু চাওয়ার নেই আমার। তুমি শুধু আমার বোনের খেয়াল রাখবে, তাতেই আমি খুশি। আমি আমার জীবন দিয়ে হলেও চেষ্টা করব স্যার। সামিরার সব স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার। আমি সামিরার কোনো ক্ষতি হতে দিব না, এইটুকু ভরসা আপনি আমার উপর করতে পারেন স্যার। আজিজ সামিরার কপালে চুমু দিয়ে বলল, ছোটবেলা থেকে তুই যা যা চেয়েছিস সবটা দিয়েছি। তোর এই চাওয়া পূরণ করতে না পারলে আমি কিছুতেই স্বস্তিতে থাকতে পারতাম না। নিজেকে ব্যর্থ ভাই মনে হচ্ছিল। ভালো থাকিস বোন। তুমিও নিজের খেয়াল রেখো ভাইয়া। কানাডা গিয়ে আমার কথা ভুলে যেও না। আমি প্রতিদিন ফোন নিই, তোর খোঁজ নিয়ে নেব। এখন কথা না বাড়িয়ে যা, কেউ জেগে গেলে সর্বনাশ হয়ে যাবে। সাজিশ থেকে অনুমতি পেয়ে রামিন বাইকে স্টার্ট দেয়। সামিরা তার ভালোবাসার মানুষের হাত ধরে ছুটে চলে দূর অজানায়।